হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার গাইডলাইন সেশনে। একটু আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমি একটু চেক করে দেখি আমার এন্ড থেকে। একটা সেকেন্ড জাস্ট। এরপরে হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি। সাউন্ড সাউন্ড আর ভিডিওটা ওকে আছে কিনা? হ্যালো, হ্যাঁ, সব ওকে আছে। তো চলো আমরা শুরু করি। আশা করি তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। সেকেন্ড পেপার পরীক্ষার যে প্রবলেমটা সেটা হচ্ছে কিন্তু তোমার টাইমটা খুব কম। সো মানে পরশু দিনই তোমাদের পরীক্ষা, রাইট? সো এই জন্য কীভাবে তুমি আজকে আর কালকের মধ্যে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করবা, জাস্ট ছোটো একটা গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করবো। বেশিক্ষণ লাগবে না, আমি জাস্ট তোমাকে এটাও দেখাই দিব যে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে, আর এই 2 দিনে তোমার প্ল্যানটা কীরকম হওয়া উচিত, আর কোন টপিকগুলোর উপর তোমার একটু জোর দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো আমাদের প্রথমেই চলো আমি তোমাকে চ্যাপ্টারগুলো আলোচনা করি। আমাদের 4টা চ্যাপ্টার আমাদের শর্ট সিলেবাসে আছে। এর মধ্যে পরিবেশ রসায়ন, পরিমাণগত, জৈব রসায়ন এবং তড়িৎ রসায়ন। এখানে সিকিউটা কীরকম আসে আমি তোমার যদি বলি, পরিবেশ রসায়ন থেকে তোমার সিকিউ থাকবে 2টা, পরিমাণগত থেকে তোমার সিকিউ থাকবে 2টা, জৈব রসায়ন থেকে তোমার সিকিউ থাকবে হচ্ছে 3টা, আর তড়িৎ রসায়ন থেকে তোমার সিকিউ থাকবে হচ্ছে 1টা। ওকে, সো এই সিকিউগুলো তো আমরা দেখলাম। তাহলে তোমার এখানে অনেকে আমরা যে কাজটা করতে পারি, যে অনেকে আমরা যেটা করি, পরিবেশ, তারপরে পরিমাণগত এবং তড়িৎ রসায়ন, এই 3টে চ্যাপ্টারে আমরা পড়ে যাই। তো এখান থেকে আমরা 5টা সিকিউ আনসার করার চেষ্টা করি। বাট প্রবলেমটা হচ্ছে তুমি যদি অর্গানিক একদমই না পড়ো, তাহলে তুমি তো 3টা সিকিউ তোমার হচ্ছে হারাই যাচ্ছে, আর এর সাথে কিন্তু তোমার হচ্ছে আবার এমসিকিউ কিন্তু তুমি পারবা না। তো ওই জন্য কীভাবে তোমার প্ল্যানিংটা সাজানো উচিত সেটা নিয়ে আমি ডিসকাস করবো একটু করে। প্রথমে আমি তোমারে বলি, তুমি আজকে যেটা করবা, আজকে 20 তারিখ, আজকে যেটা করো, আজকে রাতের বেলা পরিমাণগত রসায়ন আগে শেষ করে ফেলো। কারণ কেন? পরিমাণগত রসায়নের টপিকও কম, আর এটা শেষ করে ফেলাও ইজি, বুঝছো? সো তোমার আজকে যেটা প্ল্যানিং হবে, আজকে মানে 20 তারিখ, এই যে 20 তারিখ, আজকে যেটা প্ল্যানিং হবে, তুমি আজকে পরিমাণগত রসায়নটা শেষ করে রাতের বেলা। আর এর পাশাপাশি পরিবেশ রসায়নটাও তুমি চেষ্টা করো যে আজকে যদি তোমার মানে পড়া থাকে, এই 2টা চ্যাপ্টার যেন তুমি একটু করে পড়ে ফেলতে পারো। ওকে, 2টা হইতে পারে জিনিসটা। একটা হইতে পারে তুমি পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, মানে মূল কথা হচ্ছে আজকে রাতে তুমি 2টা চ্যাপ্টার পড়ে ফেলো, পরিমাণগত অথবা পরিবেশ, অথবা পরিমাণগত অথবা তড়িৎ রসায়ন, যে কোনো 2টা চ্যাপ্টার তুমি আজকে পড়ে ফেলো আগে। ওকে, এরপরে যেটা করবা, কালকে সকালে উঠে যে কোনো একটা চ্যাপ্টার পড়বা। আমি তোমাকে বলি একটু করে দেখো, তড়িৎ রসায়নটা হচ্ছে তুলনামূলক একটু ছোটো। সো এই কারণে তড়িৎ রসায়নটা আগামীকালকে অর্থাৎ 21 তারিখ এটা সকালে পড়বা, যেহেতু এটা একটা ছোটো চ্যাপ্টার। ওকে, আর এগুলোতে একটু তুলনামূলক বড় চ্যাপ্টার, তাই এগুলো আজকে শেষ করে ফেলতে বলতেছি। আজকে তুমি চাইলে শেষ করতে পারো, আমি টপিক দেখাই দেবো কোন কোন টপিক পড়তে হবে। আর কালকে সকালে হচ্ছে তুমি এটা পড়ো। আর এরপরে কালকে দুপুর থেকে স্টার্ট করে, এই যে আমাদের কালকে দুপুর থেকে স্টার্ট করে 21 তারিখেই, ওকে, দুপুর থেকে স্টার্ট করে বাকিটা টাইম তুমি হচ্ছে তুমি এই অর্গানিকটা পড়ো। তো এটা তুমি এইভাবে প্ল্যান সাজাতে পারো, অথবা যার যার তো এক একটা প্ল্যান আছে, তুমি ওইভাবেও তুমি করতে পারো। বাট আমার কাছে যেটা মনে হয়, আজকে কিন্তু তুমি অন্তত 2টা চ্যাপ্টার শেষ করে ফেলো, হয় পরিমাণগত প্লাস তড়িৎ রসায়ন, না হয় পরিমাণগত প্লাস পরিবেশ রসায়ন, অথবা পরিবেশ প্লাস তড়িৎ রসায়ন। মানে যেটা হচ্ছে তোমার আজকে যদি তুমি 2 চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো রাতের মধ্যে রিভিশন দেওয়া, তাহলে তুমি কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবা। একটা জিনিস আমি তোমাকে বলবো, এই মুহূর্তে তোমার হচ্ছে ক্লাস করার আসলে অতটা দরকার আসলে নাই। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, তুমি নোটগুলো রিভিশন দাও, আর একদমই যদি কোনো জায়গায় না পারো, সেই জায়গায় গিয়ে তুমি ক্লাসটা করতে পারো। বাট আমি তোমাকে অবশ্যই বলবো, তুমি তোমার ক্লাসের যে নোটগুলা বা লেকচার স্লাইডগুলো এবং প্র্যাকটিসের উপর বেশি জোর দাও। ফর্মুলাগুলো রিভিশন দাও, বারবার পড়াগুলো রিভিশন দাও। ক্লাস করা থেকেও এখন রিভিশন দেওয়াটা তোমার জন্য জরুরি। আর যেখানে তুমি পারবা না সেটা দেখতে পারো, বাট ওটা রিকমেন্ডেড না। তাহলে এখন চলো আমি তোমাকে একটু করে ডিসকাস করবো যে প্রতিটা চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে বা বেশি পরিমাণ জোর দিয়ে তোমাকে পড়তে হবে। আর আমাদের গাইডলাইন সেশনটা শেষ হলে আমি তোমাদের কিছু কোয়েশ্চন নিব। সো তোমরা তখন কোয়েশ্চন করতে পারো, কেমন? আমি তোমাকে বলি, পরিবেশ রসায়নে যেটা হয়, এই যে দেখো আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে, পিভি ইকুয়াল টু এনআরটি, মানে এই যে সূত্রগুলা, এই সূত্র থেকে কিন্তু গ অথবা ঘতে যে কোনো একটা ম্যাথ থাকে। পরিবেশ রসায়ন থেকে সিকিউ থাকবে কয়টা? পরিবেশ রসায়ন থেকে সিকিউ থাকবে 2টা সিকিউ কোত্থেকে কি আসবে না আসবে আমি তোমাকে দেখাচ্ছি। যেটা হয় যে আমাদের এই সূত্রটা থেকে গ বা ঘতে আরেকটা ম্যাথ আসে, আর এর সাথে যেটা থাকে, দেখা যায় একটা গ্রাফ তোমাকে দিয়ে দিবে, বলবে এই গ্রাফটা কিসের গ্রাফ, বয়েলের গ্রাফ নাকি হচ্ছে তোমার চার্লসের সূত্রের গ্রাফ নাকি চাপের সূত্রের গ্রাফ, এটাকে প্রমাণ করো। মানে এই গ্রাফটা যে, ধরো কথার কথা, একটা তোমাকে হচ্ছে ধরো এই একটা মূলবিন্দুগামী সরল রেখা তোমাকে দেওয়া আছে, বলছে এটা তুমি প্রমাণ করে এটা কিসের গ্রাফ। তখন এখানে তোমার কিছু ভ্যালু দেওয়া থাকে,
তখন এখানে ওই যে ধরো তোমার যদি এমন হয় যে P/T বের করতে হচ্ছে সবগুলোর জন্য, ওই ভ্যালুগুলো বের করে তোমাকে প্রমাণ করতে হবে সেই সূত্রটা কিসের গ্রাফ। ওকে, সো বেসিক্যালি যেটা হয় এমন হইতে পারে সৃজনশীলটা, একটা সৃজনশীল এরকম যে এটা থেকে গ আসতে পারে, এটা থেকে ঘ আসতে পারে, অর্থাৎ এই সূত্রের ম্যাথগুলো তো করবা, এর পাশাপাশি এইখানকার সূত্রগুলার বিবৃতিরা পড়বা। বিবৃতি বলতে এই সূত্রগুলো যে সংজ্ঞাগুলো আছে স্থির তাপমাত্রায় কেমন এরকম সংজ্ঞাগুলো তুমি পড়বা, এরপর এগুলোর ম্যাথগুলো তুমি দেখবা। গ্রাফগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, এই গ্রাফ থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, এই গ্রাফ আর ম্যাথ এই জায়গা থেকে তোমার সিকিউর পাশাপাশি এমসিকিউ আসতে পারে। ওকে, আচ্ছা এরপরে যদি যাই আরেকটা সিকিউ করতে আসতে পারে, দেখো এমন হইতে পারে একটা সিকিউ এটা হইতে পারে, আরেকটা সিকিউ হইতে পারে ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এগুলা থেকেও সিকিউ আসতে পারে। আর গ্যাস অনুর গতিশক্তি, দেখো এগুলো কিন্তু খুব সিম্পল, এগুলো আমি তোমাকে বলি টপিকগুলো আলাদা করে লিখে দেওয়ার ফলে তোমার যে লাভটা হবে, তুমি এই পিডিএফটা নোট করার দরকার নাই, তোমাকে আমি পিডিএফটা দিয়ে দিব, এই ভিডিওর লিঙ্কে তুমি পেয়ে যাবা। সো তখন তুমি যেটা করবা এই পিডিএফ তোমার কাছে রেখে পিডিএফের টপিক ধরে ধরে তুমি পড়ো, মানে সব পড়ার দরকার নেই একটা চ্যাপ্টারের, পিডিএফের টপিক একটা টপিক পড়ো, রিভিশন একবার দাও, একবার চোখ বুলাও, ফর্মুলাগুলো দেখো, একটা দিনের ম্যাথ দেখো, একটা দিনের ম্যাথ প্র্যাকটিস করো, দেন তুমি নতুন টপিকে চলে যাও, এইভাবে করে আগাও। ওকে, সো এই যে গতিশক্তি অথবা সিআরএমএস এগুলো বের করতে বলো অনেক সময়, মানে এইখান থেকেও একটা সিকিউ থাকতে পারে, বুঝছো। আর বিশেষ করে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ডাল্টনের আংশিক চাপ সূত্র এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে দেখা যায় সিকিউ সবসময় আসে। সো বললাম যে তোমাকে আমি এই টপিকগুলো ধরে ধরে পড়বো, একটা হচ্ছে PV=RT সূত্রের সূত্রগুলা, এই আদর্শ গ্যাসের সূত্রগুলা, দেন ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে একটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুই প্রান্ত দিয়ে দুইটা গ্যাসকে প্রবেশ করায়, সেই গ্যাসগুলো কোথায় মিলিত হবে এরকম কিন্তু কিছু ম্যাথ আসে, ওগুলা দেখবা, বুঝছো। গ্যাস অনুর গতিশক্তি পড়বা, সিআরএমএস পড়বা, তার মানে যেটা হইতে পারে এই যে এই জায়গা থেকেও তোমার কিন্তু একটা সিকিউ আসতে পারে, বাট সিকিউ কিন্তু দুইটা আসবে, আরেকটা সিকিউ আসার সম্ভাবনা আছে, কোথায় আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে এই জায়গাগুলো দেখো, অনেক সময় যেটা করবে তোমাকে ওই যে অ্যামাগার বক্র আছে না, ওই অ্যামাগার নর্মালি কি হয় PV=RT হলে একটা সরল রেখা এরকম তুমি পাও, বাট দেখা যায় যারা বাস্তব গ্যাস তাদের ক্ষেত্রে কিন্তু এরকম বক্ররেখা পাই। তো এটা কেন পাই সেটা জিজ্ঞেস করে, অর্থাৎ বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো কেন আচরণ করে না, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে তোমার কিন্তু ম্যাথ থাকতে পারে, বা থিওরিটিক্যাল কোয়েশ্চনও থাকে, এটা কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চন যে বাস্তব গ্যাস আদর্শ আচরণ কেন করে না, ওই কেন করে না ওগুলো তুমি দিবা। ওই যেখানে সূত্র পড়ছিল না যে একটা এ ছিল মানে P+N²/V²(V−NB), ওগুলো দিয়ে তুমি একটু প্রমাণ করতে হবে, এগুলো একটু দেখে নিবা তোমরা, বুঝছো। আর এরপরে এখানে যারা টপিক আছে অ্যামাগার বক্র আর আণবিক ভরের সাথে বিচ্যুতির সম্পর্ক, অর্থাৎ আণবিক ভর বেশি হইলে বিচ্যুতি কম হয় না বেশি হয়, এই ধরনের সম্পর্ক থেকে কিন্তু সিকিউ এমসিকিউ থাকে, সেগুলো দেখবা। আর অম্লক্ষারক মতবাদ, এইখান থেকে আর্হেনিয়াস টপিকটা শুধু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর্হেনিয়াস থেকে তোমার সিকিউ আসে না, সিকিউ আসে লুইস তত্ত্ব এবং তোমার হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ থেকে, এবং অনুবন্ধী ক্ষারক অনুবন্ধী অম্ল এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, আর বাকি অনেকগুলো বিক্রিয়া আছে, বাট সব বিক্রিয়া দেখার দরকার নাই, বেশি দেখবা কোনটা, বেশি দেখবা হচ্ছে এসিড বৃষ্টির যে বিক্রিয়াটা আছে না, এটা একটু বেশি করে দেখবা, এইটাও অত বেশি দেখার দরকার নেই। তাহলে আমি যদি তোমাদের সামারি করি, দেখো এখান থেকে 3-4 জায়গা থেকে সিকিউ আসার সম্ভাবনা আছে, একটা সিকিউ আসার সম্ভাবনা আছে PV=RT এই সমীকরণ থেকে, আর ওই সিকিউর ঘ নাম্বার হইতে পারে বয়েলের সূত্র, মানে গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ থেকে তোমাকে বলবে যে তুমি প্রমাণ করো এটা এই অমুক সূত্রের গ্রাফ, এই ধরনের একটা সিকিউ হইতে পারে। আরেক ধরনের সিকিউ হইতে পারে তোমাকে ডাল্টন না, একটা ধরো দুটা পাত্র দেওয়া থাকবে, দুটা পাত্র এদিকে বলবে যদি যুক্ত করো একটা নলের মাধ্যমে তাহলে গ্যাসের মিশ্রণের মোট চাপ কত হবে, এরকম অঙ্ক থাকতে পারে। অথবা বলতে পারে যে তোমাকে একটা তুমি নল নিছো, নলের দুই প্রান্তে দুটো গ্যাস প্রবেশ করাইছো, কোথায় গ্যাসগুলো মিলিত হবে এরকম ম্যাথ থাকতে পারে। অনুর গতিশক্তি বের করতে বলতে পারে, বা বর্গমূল গড় বর্গবেগ সিআরএমএস বের করতে বলতে পারে, এই টাইপের একটা সিকিউ হইতে পারে। আরেকটাকে সিকিউটা এখান থেকে আসতে পারে, এইখান থেকে তো একটা গ বা ঘ পাবাই তুমি, এখান থেকে তুমি একটা গ বা ঘ এইখান থেকে পাবাই, মাস্ট, এই জিনিসটা মাস্ট পাবা যে অম্লক্ষারক মতবাদ থেকে এই লুইস তত্ত্ব আর যদি ব্রনস্টেড লাউরি মতবাদ পড়ে এখান থেকে তোমার একটা গ ঘ আসবেই। ওকে, সো এইটাই হচ্ছে পরিবেশ রসায়নের সাজেশন। সো এইগুলো টপিকগুলো তুমি একটু করে দেখে যাবা, তাইলে হবে। ওকে, দেন আমরা যদি জৈব রসায়ন, জৈব রসায়নটা থেকে সিকিউ আসবে কয়টা, জৈব রসায়ন থেকে সিকিউ আসবে হচ্ছে তোমার 3টা, এখান থেকে তুমি 3টা সিকিউ পাবা। 3টা সিকিউর মধ্যে একটা সিকিউ আসবে অ্যারোমেটিক থেকে, একটা সিকিউ আসবে তোমার হচ্ছে অ্যারোমেটিক থেকে একটা সিকিউ, ওই বাকি যে পার্টটা আছে অর্থাৎ এলিফেটিক প্লাস নামকরণ প্লাস সমানুতা সবগুলো মিলাই 2টা আসবে। অর্থাৎ বুঝো একটা সিকিউ অ্যারোমেটিক থেকে আসবে, একটা সিকিউ হচ্ছে তোমার বাকি পুরা পার্টটা থেকে এলিফেটিক নামকরণ সমানতা সেগুলো থেকে আসবে। একটা সাজেশন এটা হইতে পারে, দেখো অনেকে বলে যে আমরা ভাই আমি অর্গানিক আগে পড়েই নেই, বা অর্গানিক আমি খুব কম পড়ছি,
আমি তাহলে কিভাবে একটু করে আমার মার্ক এনশিওর করবো? আমি অর্গানিক একদম ছাড়তে যাচ্ছি না। দেখো এমন যদি হয় যে তুমি অর্গানিক একদমই না পড়ো, তাহলে তোমার হাতে কিন্তু একদম টান টান অপশন। কীরকম? পরিমাণগত থেকে 2টা আসবে, পরিবেশ থেকে 2টা আসবে, তড়িৎ থেকে 1টা আসবে। অর্থাৎ তুমি 5টা পড়ে গেছো, 5টাই তোমাকে আনসার করতে হবে। কোনো কারণে যদি ওই 5টার মধ্যে একটা কঠিন হয়, তাহলে তুমি কিন্তু আর 5টা পুরো আনসার করতে পারবে না। বাট তুমি যদি অর্গানিকের মধ্যে শুধু অ্যারোমেটিক পার্টটা পড়ে যাও, বা আমি যে টপিকগুলো দেখাই দেবো এগুলো পড়লে তুমি 3টাই কমন পাবা। বাট আমি তো অনেক টপিকই দেখাবো, কারণ এখানে তো এক এক বোর্ড এক এক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। বাট যেটা হয়, তুমি যদি শুধু অ্যারোমেটিকটা পড়ে যাও, তাহলে কিন্তু একটা সিকিউ তুমি পাচ্ছ, অর্থাৎ তোমার কিন্তু 6টা সিকিউর তুমি প্রিপারেশন নিয়ে যেতে পারতেছো। সো একদম অর্গানিক না পড়া, আমি বলবো যে পুরো অর্গানিকটাই তো তুমি পড়বা যেখানে যেভাবে দেখাই দিব। বাট তোমার যদি সুযোগ না থাকে অর্গানিকটা পড়ার, তাহলে তুমি শুধুমাত্র অ্যারোমেটিক পার্টটা হলেও পড়ে যাও। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। আচ্ছা, কোয়েশ্চন কোত্থেকে আসে আমি চলো তোমাকে দেখে। অ্যারোমেটিক থেকে একটা আসবে, বাকি 2টা কোয়েশ্চন কোত্থেকে আসবে দেখো। দেখো কার্যকরীমূলক কাকে বলে, সমগোত্রীয় শ্রেণী কি জিনিস, জৈব যৌগের প্রথম বিক্রিয়া, ক্যাটেনেশন, এগুলো থেকে হচ্ছে ক খ টাইপের কোয়েশ্চন আসে। বুঝছো? এগুলো থেকে ক খ টাইপের কোয়েশ্চন আসে, এই জায়গা থেকে ক খ টাইপের তুমি কোয়েশ্চন পাবা। এরপরে সমানুতা, গাঠনিক সমানুতা সবগুলো পড়ার দরকার নাই, এমসিকিউর জন্য সবগুলোই পড়বা। বাট সিকিউর জন্য শুধুমাত্র টটোমারিজমটা বেশি ইম্পর্টেন্ট। টটোমারিজমটা অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, মানে মেটামারিজম থেকে টটোমারিজম ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে স্টিরিও সমানুতা থেকে কোয়েশ্চন আছে ভালোই, যে তোমার কোনটা আলোক সমাণু হবে, কোনটা জ্যামিতিক সমাণু হবে। কার্বোক্যাটায়ন, ক্যাটায়ন, কার্বানায়ন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো থেকে এমসিকিউ আসে, সেগুলো একটু এমসিকিউর জন্য করে পড়বা। দেন আমরা যদি যাই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কি কি পড়া লাগবে, এটা অনেক বেশি আসে। অ্যালকাইনের অম্লধর্মিতা, মানে অ্যালকাইন 1 অম্লধর্মিতা প্রদর্শন করে বাট অ্যালকাইন 2 করে না, এই জিনিসটা কিন্তু অনেক আসে। সো এই জিনিসটা তুমি ভালো করে পড়বা, অ্যালকাইনের অম্লধর্মিতাটা। দেন তুমি যদি যাও অ্যালকেন প্রস্তুতির মধ্যে, শুধু 2টা অ্যালকেন প্রস্তুতি ভালো করে পড়বা, যেগুলো তুমি সোজা বা পারো। দেখো উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। একটা জিনিস আমি তোমাকে বলি, এখানে অনেক জিনিস আছে যেগুলো তুমি এমনিই পারো। মানে এগুলা ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু তোমার পরীক্ষায় সময় কম বা প্রিপারেশন নেওয়ার জন্য সময় কম, তাই তুমি কিন্তু যেগুলো একদম, ধরো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তুমি পারো, এটা রিভিশন দেওয়ার দরকার নাই। যেটা তুমি পারো না সেটা তুমি রিভিশন দাও, বুঝছো? যেটা তুমি পারো সেটা রিভিশন দেওয়ার দরকার নেই এখন, যেহেতু সময়টা কম। ওকে। আর অ্যালকিন এবং অ্যালকাইন কেন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, আমি তোমাকে বলি একটা এক টাইপের কোয়েশ্চেন কীরকম থাকে আমি তোমাকে বলি। অ্যালডিহাইড এবং কিটন এরা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, আর অ্যালকিন এবং অ্যালকাইন এরা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। এটা কিন্তু একটা কানেক্টেড কোয়েশ্চন। এরকম থাকে, ধরো একটা এ যৌগ দিবে, এ যৌগটা হতে পারে ইথিন, আর একটা বি যৌগ দিবে, বি যৌগটা হবে তোমার অ্যালডিহাইড। বলবে এরকম যে এ যৌগটা ইলেকট্রোফিলিক সংযোজন, মানে এ ও বি এর মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, কোনটা নিউক্লিওফিলিক দিবে। সো এটা তুমি ভালো করে পড়বা যে কেন অ্যালকিন এবং অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, আর অ্যালডিহাইড এবং কিটন কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, এগুলো একটু পড়বা। এরপরে মার্কোনিকভ নীতি, বিপরীত মার্কোনিকভ নীতি, এগুলার বিক্রিয়াটা যেরকম ইম্পর্টেন্ট, মেকানিজমও কিন্তু ইম্পর্টেন্ট। মানে এটার ধাপগুলো কয় ধাপে ঘটে বিক্রিয়াটা, বিক্রিয়া যেরকম ইম্পর্টেন্ট ধাপগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যকরণ কিছু বিক্রিয়া আছে, যেমন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে পার্থক্য করতে পারবা। যেমন অ্যালকিন ব্রোমিন 1 পরীক্ষা, বেয়ার পরীক্ষা খুব দ্রুত দেয়, বাট অ্যালকাইন কিন্তু অত দ্রুত দেয় না। আবার ডাইএমিন সিলভার নাইট্রেট, ডাইএমিন কপার ক্লোরাইড, এগুলোর মাধ্যমে কিন্তু কিছু পরীক্ষা আছে, এগুলো একটু পড়ে নিবা, বুঝছো? তাহলে এইখানের মধ্যে জাস্ট আমি অনেক, দেখো অ্যালকেন বস্তুদের কি শুধু 2টা বিক্রিয়া না, অ্যালকেন বস্তুদের অনেকগুলো বিক্রিয়া আছে, ক্লিমেনসন বিজারণ আছে, ওগুলো তুমি এমসিকিউর জন্য পড়বা। বাট সিকিউর জন্য শুধু ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো, এইসব টপিকগুলো। এরপর যদি যাই অ্যালকিন এবং অ্যালকাইনের ওজোনোলাইসিস, এখানের মধ্যে অ্যালকিনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যালকাইনটা অত ইম্পর্টেন্ট না। বাট অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া এটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমি পানি যোগ করি তাহলে কিন্তু অ্যালকাইন পাই। দেন অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়া হয় যে 20% H2SO4 প্লাস 2% HgSO4, ওই বিক্রিয়া সেটা। আর এরপরে অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার কৌশল, ওই 3 ধাপে যেটা ঘটে, ওগুলো আসলে অত ইম্পর্টেন্ট না, তো একবার পড়লেও পড়বো, না পড়লেও নাই। বাট জাস্ট দেখে যাবো একবার। অ্যালকোহল এবং ইথার থেকে কি পড়বা? ফার্স্ট অফ অল অ্যালকোহলের নর্মাল জারণ, তীব্র জারণ। নর্মাল জারণে কি হয়? নর্মাল জারণে প্রথমে আগে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। আর তীব্র জারণে কি হয়? তীব্র জারণ হচ্ছে ডাইরেক্ট তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এই বিক্রিয়াগুলো একবার দেখে যাবা। এটা অনেক ইম্পর্টেন্ট যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া, যেমন তুমি জারণ দ্বারা পার্থক্য করতে পারো, লুকাস বিকারক দ্বারা পার্থক্য করতে পারো, কপারের দ্বারা পার্থক্য করতে পারো। OH মূলক শনাক্তকরণের বিক্রিয়া, ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, PCl5 পরীক্ষা। তারপরে গ্রিগনাট বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হয়, এগুলো একটু করে পড়ে যাবা। দেন ওই যে বললাম অ্যালডিহাইড এবং কিটোন কেন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। আবার আরেকটা কোয়েশ্চনও জিজ্ঞেস করে যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কোনটা অধিক সক্রিয়, মানে কোনটা বেশি দিবে, বুঝছো? প্রথম কথা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন তো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, বাট এই দুটার মধ্যে কোনটা বেশি দিবে, এগুলো কিন্তু কোয়েশ্চন আসে, এগুলো পড়বা। তারপরে এই 3টা পরীক্ষা একটু ভালো করে পড়বা। 2,4-DNPH টেস্ট,
টরেন্ট বিকারক পরীক্ষা, ফেলিং দমন পরীক্ষা, এইটা অলরেডি আগে পড়ে ফেলছো। যে গ্রিগনাট বিকারক থেকে, এই যে দেখো এটা পড়ছিল না, গ্রিগনাট বিকারক থেকে কীভাবে তুমি অ্যালকোহল প্রস্তুত করো, এটাকেই ঘুরাই পেঁচে এখানে লেখা আছে। দেন হ্যালোফর্ম বিক্রিয়াটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতেও আসে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া উইথ মেকানিজম, কেনিজারো বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেটা আছে সেটার তুমি মেকানিজম সহ পড়বা, অর্থাৎ ধাপগুলো সহ পড়বা, বাট কেনিজারো বিক্রিয়াতে মেকানিজম পড়ার দরকার নাই, শুধু কেনিজারো বিক্রিয়াটা দেখে রাখবা। আর এটাও একটু শিখে রাখবা যে কে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে আর কে হচ্ছে তোমার কেনিজারো বিক্রিয়া দিবে। ওকে, দেখো আমি তোমাকে বারবার বলতেছি টপিক কিন্তু অনেক আছে, বাট আমি তোমাকে জাস্ট যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাকে নোট ডাউন করে দিচ্ছি। এইটার মানে এটা না যে তুমি এগুলোর বাইরে অন্য কিছু পড়বা না, এগুলোর বাইরে সবই পড়তে হবে তোমার, বাট রিভিশন দিয়ে, যেহেতু তোমার সময় কম, রিভিশন দেওয়ার জন্য আগে তুমি অ্যাট ফার্স্ট এগুলো আগে পড়ে ফেলো, দেন সময় থাকলে তুমি বাকি টপিকগুলো পড়িও, বুঝছো? দেন যাই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি SN1 SN2 এটা একটু ভালো করে পড়বা। E1 E2 আসলে অত বেশি লাগে না, বাট SN1 SN2 বিক্রিয়ার যে মেকানিজমগুলো আছে, তারপরে কে কোন বিক্রিয়া দিবে, কোনটা SN1 দিবে, 3 ডিগ্রি RX কি দিবে, 1 ডিগ্রি RX কি দিবে, সেগুলো একটু পড়বা। আর সাইজ অফ নীতি এটা একটু করে দেখে যাবা একবার। E1 E2 আসলে অত ইম্পর্টেন্ট না, তারপরে দেখে রাখছি, যদি তোমার সময় থাকে তাহলে দেখবা। কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিনের ক্ষেত্রে শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডমূলক শনাক্ত কীভাবে করতে হয় সেটা একটু করে পড়বা। আর অ্যামিনের ক্ষারকীয়তার একটা ক্রম আছে, যে কোন অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারকীয়, ওইটা একটু তুমি দেখে যাবা, বুঝছো? সো তাহলে দেখো তাহলে অলরেডি কিন্তু আমাদের 2টা সিকিউ কোত্থেকে আসবে, ওগুলো আমরা টপিক, দেখো একটা জিনিস কি, মানে এখানে ব্যাপারটা এরকম হইতে পারে, দেখো আমাদের জৈব যৌগের ক্ষেত্রে একটা সিকিউ শুধু যে অ্যালকিন অ্যালকাইন থেকে আসবে তা না, এমন হইতে পারে গ নাম্বারটা অ্যালকিন অ্যালকাইন থেকে আসছে, আবার ঘ নাম্বারটা অ্যালডিহাইড কিটন থেকে আসছে। সো কম্বাইন্ডলি তোমাকে পড়া লাগবে, বাট তুমি যদি অ্যারোমেটিক পড়ো একটা সিকিউ অ্যারোমেটিক থেকে হবে, এটা শিওর, বুঝছো? একটা সিকিউ অ্যারোমেটিক থেকে হবে, বাট এখানে সব টপিকই তোমার পড়া থাকা লাগবে। বাট কিছু টপিক আছে, যেমন একটা জিনিস তো বলাই যায় যে কোনো একটা বোর্ডে SN1 SN2 থেকে শিওর আসবে। দেখো বলি, কিছু জিনিস থাকে একদম শিওর, যেমন কি কি শিওর থাকে আমি তোমার বলি। কোনো একটা বোর্ডে SN1 SN2 থেকে শিওর কোয়েশ্চন আসবে, কোনো একটা বোর্ডে অ্যালকাইনের যে অম্লধর্মিতা এখান থেকে শিওর একটা কোয়েশ্চন আসবে। মানে যদি আরও ইম্পর্টেন্ট দেখতে চাও, আরেকটা কোনো একটা বোর্ডে মার্কনিগন্ডি থেকে কোয়েশ্চন আসবে, শিওর থাকো। মানে এগুলো বেশি আসে আর কি, বুঝছো? এগুলো বেশি আসে, সেগুলো একটু দেখে যাবা বেশি বেশি। অ্যারোমেটিক যৌগ যদি বলি, অ্যারোমেটিক যৌগ থেকে একটা কোয়েশ্চন আসে এরকম, যে কোনটা অ্যারোমেটিক যৌগ সেটা হাকেল তত্ত্বের মাধ্যমে বের করতে হয়, ওটা একটু করে পড়বা জাস্ট MCQর জন্য। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার আকাশিকা, যে রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারতে হবে। টলুইন, ওই যে 6টা বেঞ্জিনের স্ট্রাকচার থাকে না, 6টা নাকি 5টা, মানে কোনো কোনো বইতে 5টা দেওয়া, বাট তুমি 6টা রাখতে পারো। আমাদের FRB ক্লাসে আমরা দেখেছিলাম টলুইন, ফেনল, অ্যানিলিন, নাইট্রোবেঞ্জিন এবং ক্লোরোবেঞ্জিন, এই 5টার রেজোনেন্স স্ট্রাকচার আজকের দিনে বোঝার দরকার নেই। আজকের দিনে যখন তুমি উপরে ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করো, মানে এই 5টা স্ট্রাকচার টলুইন, ফেনল, অ্যানিলিন, নাইট্রোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, এই 5টার রেজোনেন্স স্ট্রাকচার যেগুলো ডাইরেক্ট আঁকতে মুখস্থ করে ফেলো, কারণ এগুলো পরীক্ষায় লাগবে। এরপরে দেখবা, এরপরে এই টাইপের একটা কোয়েশ্চন অনেক বেশি আসে, যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম লিখো, যেটা অর্থ প্যারা হবে সেটা বেশি সক্রিয় হবে। এইটা অনেকবার আসছে, যে অ্যানিলিনের নাইট্রেশনে মেটা সমাণু কেন তৈরি হয়, বেনজিন ও অ্যালকিনের অসম্পৃক্ততার তুলনা করো, মানে কেন বেনজিনের অসম্পৃক্ততা অ্যালকিনের মতো না, কারণ আমরা সবাই জানি বেনজিনে কি থাকে, রেজোনেন্স ঘটে, এখানে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়, এগুলো ব্যাখ্যা করবা। এরপর অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক কারা, এটা MCQতে আসে। দেন কিছু রূপান্তর তোমাকে লিখতে বলতে পারে, যেমন বেনজিন থেকে টলুইন তৈরি করো, টলুইন থেকে আবার বেনজোইক অ্যাসিড তৈরি করো, অথবা বেনজিন থেকে ফেনল তৈরি করো, ফেনল থেকে বেনজিন তৈরি করো। মানে আমি কিন্তু এখানে উভমুখী আরো চিহ্ন দিছি, অর্থাৎ এইটা থেকে এটাও তৈরি করতে বলতে পারে, ওইটা থেকে এটাও তৈরি করতে বলতে পারে। সব শিখে রাখবা, একটু প্র্যাকটিস করে রাখবা। বা বেনজিন থেকে টলুইন তৈরি, টলুইন থেকে বেনজালডিহাইড তৈরি, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, এই ফ্লোগুলো একটু দেখে রাখবা। তোমাদেরকে কিন্তু সবগুলো ক্লাসে পড়ানো হয়েছে। আর আরেকটা যদি দেখতে চাই, এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে বেনজিনে কিছু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়, যেমন নাইট্রেশন, ফিডালক্রাফট, হ্যালোজিনেশন, সালফোনেশন, ওই 3 স্টেপের কিছু বিক্রিয়া আছে, সিগমা কমপ্লেক্স গঠিত হয় যেগুলো, এগুলো কিন্তু ধাপগুলা মেকানিজম সহ আসে, অর্থাৎ 3টা ধাপ তোমাকে লিখতে বলবে। এই 2টা ধাপ লিখে রাখছি, এবার এটা কম ইম্পর্টেন্ট, রাইমার টাইমিন বিক্রিয়া এবং কোপ বিক্রিয়া। সো এর মাধ্যমে কিন্তু আমাদের অর্গানিকটা শেষ, বুঝছো? অর্গানিকে আর কিছু শেখা লাগবে না। অর্গানিকে তোমার যদি আমি বলি, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তাহলে তো যেগুলো আমি তোমাকে দেখাইলাম অর্গানিকের সব টপিকে তুমি পড়বা। বাট এমন যদি হয় যে না, অর্গানিক থেকে আমি একটা সিকিউ অপশন হিসেবে রাখতে চাচ্ছি, তাহলে অ্যারোমেটিকটা ভালো করে পড়ো। আর কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি স্টার দিয়ে দিয়েছি অ্যালিফেটিকের, ওগুলো একটু ভালো করে পড়ে যাও, দেখবে তুমি কমন পেয়ে গেছো। ঠিক আছে? আচ্ছা, এরপর যাই পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে না, মানে সবচেয়ে সুবিধা কি আমি মানে বলি, পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, এই 2টা থেকে সিকিউ আনসার করা সব থেকে বেশি সুবিধাজনক। কেন?
প্রথম কথা হচ্ছে তড়িৎ রসায়নে এক জায়গা থেকে সিকিউ আসবে, মানে একটা সিকিউ আসবে এবং দেখা যায় হয় নান্নুর সমীকরণ থেকে আসবে, নাহলে অর্ধকোষ বিক্রিয়া তোমাকে লিখতে বলবে, নাহলে লবণ শুদ্ধর প্রয়োজনীয়তা তোমাকে লিখতে বলবে, নাহলে কোষ বিভব তোমাকে বের করতে বলবে আরেকটা কি যে পাত্রে দ্রবণ রাখা যাবে কি যাবে না, মানে ঘুরে বেড়ায় সব সেম কোয়েশ্চন। আর পরিমাণগত রসায়নও সেম, যেটা হবে তোমার হচ্ছে যে আমাদের তোমার একটা দ্রবণের ঘনমাত্রা বের করতে বলতে পারে, আবার মিশ্রণের পিএইচ বের করতে বলতে পারে, পরে মিশ্রণের পিএইচ থেকে মিশ্রণের প্রকৃতি কীরকম হবে সেটা তোমাকে জানতে বলতে পারে। ওকে, আর অম্ল ক্ষারও টাইট্রেশন থেকে আসে, আর কোন নির্দেশক ব্যবহার করতে হবে সেই ধরনের কোয়েশ্চন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করতে পারে, জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ হবে এটা, সরি, জারণ বিজারণ বিক্রিয়া সমতা করতে বলতে পারে। সমতা করার পরে তোমার ওইখান থেকে ম্যাথ আসতে পারে। ওকে, সেইখান থেকে তিন ধরনের ম্যাথ তুমি দেখে যাবা, ঘনমাত্রা বের করার ম্যাথ এবং পিএইচ বের করার ম্যাথ, অম্লক্ষার টাইট্রেশনটা দেখে যাবা, কি নির্দেশক কোন পিএইচ রেঞ্জে কাজ করে সেটা দেখে যাবা, জারণ বিজারণ সমতাকরণ কীভাবে করে সেটা দেখে যাবা, আর ম্যাথগুলো দেখে যাবা। সো এখান থেকে যদি এগুলো দেখে যাও তুমি এখান থেকে মোটামুটি 2টা সিকিউ কমন পাবা। তোমাকে তো আমি বললাম সব চ্যাপ্টারে সেকেন্ড পেপারে সব চ্যাপ্টারে পরিশ্রম করতে হয় না, সেকেন্ড পেপারে সব চ্যাপ্টারে পরিশ্রম করতে হয় না, সেকেন্ড পেপারে শুধু পরিশ্রম করতে হয় অর্গানিক কেমিস্ট্রিতে, বাকিগুলো মোটামুটি কিন্তু ইজি। যেমন এখান থেকে অল্প কয়টা টপিক বাট অনেকগুলো ম্যাথ আছে, আমি বলবো ম্যাথগুলো ভালো করে পড়ো, তাহলে তুমি কমন পেয়ে যাবা। যেমন তড়িৎ রসায়নে দেখো এখান থেকে একটা সিকিউ বাবা শিওর, কীভাবে আসবে, তোমাকে হয় কোষ বিক্রিয়া লিখতে বলবে, অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলতে পারে, লবণ সেতুর ভূমিকা লিখতে বলতে পারে, ফ্যারাডের সূত্র থেকে কিছু ম্যাথ থাকতে পারে, কোষ বিভব, এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত কিনা বা পাত্রে রাখা যাবে কিনা, এই ধরনের ম্যাথ আসে। নান্নুর সমীকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, আমি তোমাকে বলি নান্নুর সমীকরণ থেকে তুমি একটা শিওর পাবা, নান্নুর সমীকরণ থেকে। আর এই নির্দেশক তড়িৎদ্বার থেকে এখানে ওই এমসিকিউ আসে। সো অর্থাৎ দেখো আমি তোমাকে বলি, অর্থাৎ সিকিউ কিন্তু এনশিওর করা অনেক সোজা সেকেন্ড পেপারে, কোত্থেকে পরিমাণগত এবং তড়িৎ থেকে, এবং এগুলো থেকে ম্যাথমেটিক্যাল সিকিউ আসে, সেগুলো থেকে কিন্তু ফুল মার্কসও পাওয়া যায়। তো তোমার প্ল্যানিংটা হবে এরকম, তোমাকে তো আমি টপিক দেখাই দিয়েছি, তুমি আগে কী করো, আমি তুমি বললাম কালকে দুপুরের মধ্যে আজকে রাতে তুমি 2 চ্যাপ্টার শেষ করো, অর্থাৎ আজকে রাতে তুমি হচ্ছে পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন শেষ করো, বা পরিমাণগত রসায়ন আর পরিবেশ রসায়ন শেষ করো। কালকে সকালে তুমি একটা চ্যাপ্টার শেষ করো, কালকে দুপুর থেকে ফার্স্ট আগে অ্যারোমেটিক পড়ে ফেলো, এরপরে রাতে তোমার সময় থাকলে এলিভেটেটা তুমি চোখ বুলায় দাও, বা যদি তুমি প্রিপারেশন খারাপ থাকে, আর যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে তো সবগুলাই পড়ে যাবা। আর যেটা বললাম যে তোমার এই টপিকগুলা যেগুলো আমি লিখে দিছি এগুলো পড়লেই মোটামুটি তুমি সিকিউ এমসিকিউ আসলে কমন পেয়ে যাবা, বেশিরভাগই চলে আসবে আর কি। বাট পড়া তোমাকেই পড়া লাগবে, এবং আমি জানি সময় কম, এই জন্য কিন্তু আমরা দেখো আমাদের যখন ফার্স্ট পেপারে গাইডলাইন ভিডিও আমরা দিছিলাম, আমরা কিন্তু একটা কথা বারবার বলছি, অর্গানিক কেমিস্ট্রিটা তুমি কিন্তু ওই সময় পড়ে রাখতে বলছিলাম, যে কোন সময় মনে আছে, যে 14 তারিখ 15 তারিখ। বাট যদি না পড়ো কোনো সমস্যা নেই, তারপরে কিন্তু তুমি পড়ে ফেলতে পারবে, আর যারা পড়ছো তারা তো আগে আসোই। ওকে, তো সবার জন্য অনেক শুভকামনা থাকবে। কি আরও যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে বলতে পারো, দেখে আমি একটু কমেন্ট দেখটা নিই। না, পিডিএফ তো তোমাকে এখনো দিই নাই, পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটা 10 মিনিটের মধ্যে পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। ওকে, সবার জন্য অনেক তাহলে শুভকামনা, সবাই ভালো করে এক্সাম দিও, কালকে জানেও এক্সাম, কালকে না মানে পরশুদিন জানেও যে এক্সাম দিয়েছি কেমন হয়েছে এক্সামটা। যাই তাহলে, আসসালামু আলাইকুম।